আসসালামু আলাইকুম। আমি আসার আগে ভাবছিলাম মাঠে হয়তো 50 থেকে 60 জন মানুষ আসবে, কিন্তু এত ভিড় দেখে তো মনে হচ্ছে ফ্রি খিচুড়ি বিলীন হচ্ছে, তাই না? পর মুহূর্তেই বিড় করে বলে, খিচুড়ি বিলীন না হলেও আমার টাকা ঠিক বিলি হচ্ছে। আবার বক্তব্য দিয়ে দিকে মন দেয়। আসলে ভাই ও বোনের আমি আমাদেরই সন্তান। ছোটবেলা থেকেই এই মাঠেই খেলেছি, এই রাস্তা দিয়ে হেঁটেছি, মাঝখানে একটু বাইরে যেতে হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখছি আমাদের এলাকায় অনেক সমস্যা, যা আমি দূর করব। প্রথমত, আমাদের এলাকার রাস্তা এমন যে গড়ি উঠলে মনে হয় সাইফিং করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এমপি হলে এমন রাস্তা বানাবো যেখানে গাড়ি চলবে না, একদম দৌড়াবে। আমাদের বিদ্যুতের খবর তো আপনারা জানেন, লাইট চলে গেছে, আবার আস্তে আস্তে সূর্য মামা উকি দেয়। রিহান থামে, কি বলছে সে জানে না, কারণ বক্তব্য সম্পর্কে তার ধারণা নেই। তাও সে কারো থেকে জিজ্ঞেস করে না। দূরে একটা পার্ক দেখে আরও একটা পয়েন্ট মনে পড়ে। গড় করে বলে ওঠে, শোনেন, আমাদের ছেলে মেয়েদের জন্য আমি আলাদা পার্ক বানাতে চাই, তবে শর্ত আছে। ভদ্রভাবে প্রেম করতে হবে, ক্যাম্পাসে গেটে দাঁড়িয়ে নয়। বেশি বললে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে। আমার প্রতিশ্রুতি একটাই, আমি যদি এমপি হই তাহলে কাজও হবে, এলাকাটাও হবে উন্নয়নের ভরা। লাস্ট কথা, আমাদের অনেকের পানির সংকট আছে, সেটা আমি দূর করব। প্রতিটি বাড়ি একটা একটা করে টিউবওয়েল দিব। বক্তব্য শেষ করে রিহান ভাবে আর কি বলা যায়। আশেপাশে তাকায়, বুঝতে পারে না কেউ তালি দিচ্ছে না কেন। জনগণ সবাই তালির বদলে বিস্ময়ক নিয়ে তাকিয়ে আছে। সব মাথার উপর দিয়ে গেছে, শুধু একটা জিনিস বুঝেছে, ঘরে ঘরে টিউবওয়েল দিবে। তার মাঝে অভ্র বুকে হাত দিয়ে বলে ওঠে, রিহান। বাবা ডাকে। পিছনে তাকিয়ে ফিরে তাকায় রিহান। বাবাকে পরে যেতে দেখে তাড়াতাড়ি করে মাইক ফেলে এগিয়ে আসে। বাবা, কি হয়েছে? পর মুহূর্তে সবার উদ্দেশ্যে বলে উঠল, দুঃখিত, আজকে এখানে শেষ করলাম। আমার বাবা অবস্থা খুব খারাপ। রিহান বলে বাবাকে কোলে তুলে গাড়ির কাছে নিয়ে আসে। রিহান শক্ত করে ধরে পড়ে, যাব আমি। রিহান ভ্রু কুঁচকে তাকায়। যেভাবে বুকের হাত দিয়েছে, মনে তো হচ্ছিল হার্ট অ্যাটাক করেছে। তাহলে এত কথা কিভাবে বলছে? আব্বু, তুমি সত্যি অসুস্থ তো, নাকি নাটক করছো? অব্রু কটমট করে তাকায়। হ্যাঁ, নাটক করছি। যদি নাটক না করতাম তাহলে আজকে গণধোলাই খেতে হতো। কি সব বক্তব্য দিচ্ছিলে? জনগণের রিয়াকশন একবার দেখেছো? এইরকম কেউ বক্তব্য দেয়? কালকের জন্য আজকে সারা রাত প্র্যাকটিস করবে, নয়তো মান সম্মান থাকবে না। তুমি শুধু খুন করতে পারো, ধ্বংস করতে পারো, কিছু গড়ে তুলতে পারো না। ভাগ্য ভালো, নাটকটা ভালোভাবে করতে পেরেছি। তোমার ভাগ্য ভালো, তোমাকে আচার মেরে ফেলেনি। কি সুন্দর নাটক করে নিজের 180 কেজি শরীরটা আমার উপর তুলে দিলে, নাটকবাজ কোথাকার। কথাটা বলতেই রিহান গাড়িতে অভ্রুকে রাখে। রিহানের কথায় অভ্রু ইচ্ছে হলো নিজের মাথা নিজেই কেটে ফেলতে। যেখানে সে নাটক করে ছেলেকে মায়ের থেকে বাঁচিয়েছে, সেখানে তার ছেলে আফসোস করে তার ওজনের বয়ে বেড়াতে হয়েছে বলে। তার মাঝে গাড়ি জানালেন দিয়ে বাইরে উকি দিয়ে আবার অবাক হয়ে গেল। রিহান, গাড়ি এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে? বাড়ি চলো। রিহান ড্রাইভ করতে করতে জবাব দিল, কাজের মাঝে একদম বাঁকড়া দিবে না আব্বু। তুমি জানো তোমার এই নাটকের কারণে সাংবাদিক পিছনে লেগেছে। এত বড় একজন
বিজনেসম্যান, তার উপর পার্টি অফিসের সদস্য হার্ট অ্যাটাক করেছে। এটা কি সাধারণ ব্যাপার? বুদ্ধিশুদ্ধি কিছু নেই? হার্ট অ্যাটাক নাটক না করে ব্ল্যাক আউট করে মারা যেতে পারলে না? অভ্র ভ্রু কুঁচকে তাকায়। রিহান কি তাকে সরাসরি মরে যেতে বলল? শামীম পিছনে বসে মুখ লুকিয়ে হাসছে। এদের বাপ ছেলের সম্পর্ক কম, সাপের সাপের নেউলের সম্পর্ক বেশি, যা সে 12 বছর ধরে দেখে আসছে। এই মুখটার সাথে তার বস দুষ্টামি করে হাসি কাঁদে, আবার এই মানুষটা তার বসকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই যে তেজুকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে, একবারও ছেলেকে বোঝার চেষ্টা করে নাই। তুমি কি আমাকে সরাসরি মারতে বললে রিহান? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। শুনে বেশি ফকফক না করে চুপ করে থাকো। পিছনে মিডিয়ার লোক আসছে। মেডিকেলে গিয়ে ভদ্র হয়ে থাকবে। অভ্র আর কিছু বলল না। বুঝে গেছে ছেলে তার সুযোগের সদ্ব্যবহার করেছে। মেডিকেলের সামনে আসতেই অভ্র নাক মুখ কুঁচকে গেল। পিছনের চোরা চোখে একবার তাকাতেই ঢোক গিলে নিল। মিডিয়ার লোক চলে এসেছে। আব্বু শত্রু করে গলা জড়িয়ে ধরো। অভ্র তাই করো। রিহান এত হাত পকেটে থেকে মোবাইল নেয়, ডায়াল লিস্ট গিয়ে রুহিকে কল করলো। আম্মু শব্দটা বলতে না চাইতেও দাঁত চেপে বলল, আম্মু একটু পর টিভিতে যে নিউজটা দেখবে এটা ভুয়া, বিশ্বাস করে আবার হাসপাতালে চলে এসো না। বলেই রিহান কল কেটে দিল। রুহি কিছু বলার সুযোগ পেল না। তেজুর উপর এত অত্যাচার করার পরও কেন যেন সে ঘৃণা করতে পারে না রিহান। এটার জন্য সে নিজেকেও কোথাও না কোথাও দোষী। দীর্ঘশ্বাস ফেলে হাসতে হাসতে ফিসফিস করে বাবার কানে কানে বলে, কি কপাল আমার, আজ পর্যন্ত বউকে কোলে নিতে পারলাম না, অথচ আর একজনের 180 কেজি জামাইকে দিনে 2 বার কোলে নিয়ে ফেললাম। নিতে বলছি আমি, তোমার কষ্ট হবে ভেবে নিচ্ছি। দেখেছ, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু তুমি বোঝো না। এত কষ্ট করি, তাও তোমার মন ঘামে না। ঠিক উঠে পড়ে লেগেছে আমার প্রাণটা নেওয়ার জন্য। সে তো কাছে ভালো থাকবে না রিহান। তুই তার কাছে বিষাক্ত সাপের মতো। সে নিজেও তোকে অনেক বেশি ঘৃণা করে তোর কাজকর্মের কারণে। তুই ওর জীবনে যাওয়ার মানে সব শেষ। আমার জীবনে আমি নিয়ে আসবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে কিভাবে ঘি বের করতে হবে আমি জানি। তখন তুমিও কিছু করতে পারবে না আব্বু। জাস্ট ওয়েট, আমার সময়টা আসুক। অভ্র আর কিছু বলল না। সে শেহজাদের সাথে বিয়ে দেবে। তেজু ভালো থাকবে ওর সাথে। রিহানের সাথে ওর জীবনে জড়ানো মানে খাল কেটে কুমির ঢেকে আনা। এই জীবনে কারো প্রাণের নিশ্চয়তা নেই। কথা ঘুরিয়ে বলল, এখানে এতক্ষণ থাকবো? আই মিন তুমি আর আমি কতক্ষণ থাকবো? রিহান হাঁটতে হাঁটতে বলল, তোমার কথা আমি জানি না। আমি 2 মিনিটের মাঝে চলে যাব। নিজেরটা নিজে বুঝে নাও। বলতে বলতে একটা কেবিনে ঢুকে গেল, যেখানে আগে থেকেই কিছু ডাক্তার উপস্থিত ছিল। ডাক্তার নার্সরা তাকিয়ে দেখে, কিছু বলল না। অলরেডি অপারেশন শেষ, রুগী কেবিনে দিবে। রিহানের পেশা সম্পর্কে সবাই না জানলেও কম বেশি জানে। কেবিনে থাকা 2 জন ডাক্তার চিনল, এটা আমেরিকায় গ্যাংস্টার, সাথে আভ্র তালুকদার নামকরা বিজনেসম্যান। তারপর রাজনীতিতে জড়ানো, 5 বছর এমপি পদেও ছিল অনেক আগে। এখনও পার্টি অফিসের সদস্য। ডাক্তার ইশারা করে নার্সকে, নার্স ইশারা বুঝে রুগীকে তাড়াতাড়ি কেবিনে শিফট করে দেয়। রিহান অভ্রকে নামিয়ে রাখলো। ঠাস করে হাত দিয়ে বাবার পকেট থেকে কলম বের করলো। সম্মান বাঁচাতে চাইলে 10 লক্ষ টাকা এখন লিখে দাও। অভ্র ভয়ঙ্কর চোখে তাকালো। রিহানের কি টাকার অভাব পড়েছে? তার থেকে টাকা নিতে হচ্ছে। তুমি সুযোগের সদ্ব্যবহার করছো। তোমার তো টাকা কম নেই, আবার আমার পিছনে লাগছো কেন? রিহান কটমট চোখে তাকালো। টাকা আমার জন্য না, এই
2 টাকার ডাক্তারগুলোর জন্য। আরামে থাকতে চাইলে, ভেজাল থেকে বাঁচতে চাইলে টাকা তো খরচ করতেই হবে। ওদের টাকা দিয়ে দেব, আমি যাচ্ছি। কথাটা বলেই রিহান একজন ডাক্তারকে ধরে পর্দার আড়ালে চলে গেল। সেকেন্ডের মাঝে পরিবর্তন হয়ে এলো। রিহান হ্যালো ডাক্তার। ডাক্তার হয়ে আসলো রিহান। রিহান বাবার দিকে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। চোখে চশমা ঠিক করতে করতে বেরিয়ে গেল। অভ্রু হস্তভম্ব হয়ে তাকিয়ে আছে। কি জিনিস ডাউনলোড দিয়েছি মাইরি, কিভাবে তাকে ফাঁসিয়ে নিয়ে চলে গেল। এইবার মনে হচ্ছে সে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করবে। আস্তে করে বেডে বসে পড়ল। কাগজটা নিয়ে সাইন করে ডাক্তারদের হাতে তুলে দিল। রিহান বেরিয়ে শামীমকে মেসেজ দিল। শামীম বাইরে দাঁড়িয়ে ছিল। রিহানে বেরিয়ে আসতে দেখে কিন্তু চিনতে পারেনি ভেবেছিল ডাক্তার। এখন নিশ্চয়তা হলো। নিজেও সবার নজর এড়িয়ে চলে এলো। গাড়িতে রিহান ড্রাইভ করে, মুখে মাস্ক। পাশে শামীম কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভয় আর সংশয় নিয়ে বলতে পারছে না। কি বলতে চাও? নির্ভয়ে বলে ফেলো শামীম দীর্ঘশ্বাস ফেলে ভয় কাটালো, কিন্তু সংশয় রইল। নিচু গলায় প্রশ্ন করলো, আপনি সবার কাছে গম্ভীর থাকেন, একজন রাগী গ্যাংস্টার হিসেবে পরিচয় দেন, কিন্তু স্যারের সামনে আপনি এত বাচ্চা সুলভ এমন ফাজলামি করেন কেন? আজ পর্যন্ত কারো সাথে এভাবে ব্যবহার করতে দেখিনি যা ওনার সাথে করেন। হিসাব করলেও তো বর্তমানে আপনার ক্ষতিটা সেই করেছে। রিহান হাসতে হাসতে ড্রাইভ করতে করতে জবাব দিল, অভ্রু তালুকদারের সাথে অন্য কারো মিল নিও না শামীম। সে যাই করুক, কখনো আমার খারাপ চাইনি। একটা কথা জানো, আজ আমি রিহান এ জায়গায় একমাত্র ওই মানুষটার কারণে। যদি বলো আমার জীবনের প্রথম ফ্রেন্ডকে, তাহলে চোখ বন্ধ করে বলবো অভ্রু তালুকদার। যদি বলো আমার এই বিলাসবহুল জীবনের জন্য কার বেশি অবদান, তাহলে চোখ বন্ধ করে বলবো অভ্রু তালুকদার। অভ্রু ঢোক গিলল, বুঝলো সে অনেক কিছুই জানে না। এই বাপ ছেলে অনেক গম্ভীর সম্পর্ক আছে। শেষবারের মতো বলে উঠল, সে তো আপনার সুখ কেড়ে নিচ্ছে, তাও কেন ঘৃণা করছেন না বস? একসময় সুখটা আমাকে এই মানুষটাই দিয়েছিল। যে দিতে পারে সে কেড়েও নিতে পারে, কিন্তু তার জন্য লড়তে হবে, যাতে জিতে যাওয়ার জিনিস হারাতে না হয়। শামীম কিছুই বুঝতে পারল না, তবুও প্রশ্ন করার সাহস পেল না। রিহান নিচ থেকে বলে উঠল 6 তারিখ থেকে রিহানের আরেকটা রূপ দেখবি, তাই প্রিপারেশন নিয়ে রাখ হজম করার জন্য। রিহান কথা শেষ করে এইবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শামীম ভেবে পেল না কি হবে 6 তারিখের পর। তেজুর হলুদ কালারের একটা চুড়িদার পরেছে, যেটা বীর ভাই কিনেছে। প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হয়েছে। সেখান থেকে একটা পরেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কাপড়গুলো নিয়ে আসার জন্য ছাদে এসেছে, কিন্তু চারপাশে বাতাস, মিটিমিটি আলো আর প্রাকৃতিক রূপ দেখে তেজু সেখানে আটকে যায়। অসম্ভব ভালো লাগে দাঁড়িয়ে 2 দিকে ওড়না ছড়িয়ে দিয়ে উপভোগ করে, মুক্ত পাখির মতো। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে মুখের উপর পড়েছে। চোখে কোনো এক অদ্ভুত প্রশান্তি ফুটে। অনেক দিন পর শান্তি লাগে। ঠিক মায়ের মতো হয়েছিস বেটা পাগল করা মেয়ে। বলছি, শরীরের এত জ্বালা থাকলেও পতিতায়ের যা, আমার বাড়িকে কেন নোংরা করেছিস? পিছন থেকে কারো এমন দৃঢ় কথা থমকে যায় তেজু। শব্দগুলো তার কানে ঢুকে বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। তাকে খারাপ বলেছে, এটা সহ্য করলেই তার মাকে তুলে কথা বলেছে, এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। আস্তে করে গলা হেলিয়ে পিছন তাকায় চলবে।